দিনেও সুন্দরবনে জ্বলছে আগুন। যোগ দিয়েছে নৌবাহিনীর আরও 2টি ইউনিট, ছড়িয়ে পড়ার শঙ্কা নেই জানালো বন বিভাগ। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রচারণা শেষ হচ্ছে আজ। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, যোগ্য প্রার্থী খুঁজছেন ভোটাররা। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে ছাত্রলীগের কর্মসূচি, সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন ও মানববন্ধন। দেশের অর্থনীতিকে বড় চ্যালেঞ্জে ফেলেছে অর্থ পাচার। ব্যাংক কর্মকর্তাদের সহায়তা ছাড়া পাচার অসম্ভব, দুদকের পর্যবেক্ষণ। এবং পোশাক খাতে মানবাধিকার ও পরিবেশ রক্ষায় ইউরোপীয় পার্লামেন্টের নতুন নির্দেশনা ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। তৃতীয় দিনের মতো সুন্দরবনে জ্বলছে আগুন। ফায়ার সার্ভিস ও বন বিভাগ জানিয়েছে এখন আর আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই, তবে পুরোপুরি নেভাতে আরো সময় লাগবে। সুন্দরবনের আমল বুনিয়া এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন এস সোহান। তৃতীয় দিনের মতো পুড়ছে সুন্দরবনের আমরবুনিয়া এলাকা। এখনো বিভিন্ন জায়গা থেকে দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। শনিবার বিকেলে আগুনের খবর পাওয়ার পর থেকে কিন্তু বন বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দপ্তর ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেছে। রবিবার থেকে পুরো দমে এখানে আগুন নির্বাপনের কাজ শুরু করে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ড। আর রবিবার সন্ধ্যায় আসলে আলো স্বল্পতার কারণে এখানে আগুন নির্বাপনের কাজ সমাপ্ত করা হয়। এরপরে আজকে তৃতীয় দিন সোমবার সকালে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, নৌবাহিনীর 1টি এবং কোস্টগার্ডের 1টি ইউনিটের সাথে নৌবাহিনীর অতিরিক্ত আরো 2টি ইউনিট যোগ দিয়েছে এই আগুন নেভানোর কাজে, এবং পুরো দমে এই সুন্দরবনের আগুন নেভানোর কাজ করছে। স্থানীয়রা যত্রতত্র প্রবেশ করেছে এবং যে যার মতো আগুন নেভানোর চেষ্টা করেছে। সেই বিষয়টি আজকে কিছুটা সীমাবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে মোড়লগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক সুলতান। আজকে সকাল 6টা থেকে আবার অগ্নি নির্বাপন কাজ আরম্ভ হয়েছে। আজকে আমাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল কাজুল সাহেব আমাদের সাথে যোগদান করেছেন। তার নেতৃত্বে ফায়ার সার্ভিসের 5টি টিম কাজ করছে। পাশাপাশি নৌবাহিনীর 1টি টিমের সাথে আরো 2টি টিম যোগ করেছে। আজকে নৌবাহিনীর মোট 3টা টিম কাজ করছে। এছাড়া আমাদের ফরেস্ট বিভাগ এবং আমাদের বনরক্ষী ভিটিআরটি এবং আমাদের যে স্বেচ্ছাসেবক রয়েছে, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ রয়েছে, তারা সবাই কাজ করছে। আমরা আশা করছি আজকে অতি দ্রুত আমরা একটি ফলাফল পাবো। এছাড়া ইতিমধ্যে এই যে আগুন যেখানে ধরেছে সেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন, বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান, বন বিভাগের প্রধান কর্মকর্তা অর্থাৎ প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এই যে আগুন ধরেছে, আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটিও কিন্তু কাজ শুরু করেছে বলে বন বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। সর্বশেষ ফায়ার সার্ভিস আমাদেরকে যেটা জানিয়েছে, আজকে দিনের মধ্যে হয়তো আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব না হলেও একদম শেষ পর্যায়ে পর্যন্ত তারা নিয়ে যেতে পারবে বলে এটি জানিয়েছেন। সুন্দরবনের আমরবুনিয়া এলাকা থেকে আমার কাছে এই ছিল আগুনের সর্বশেষ। এস সোহান, দেশ টিভি, বাগেরহাট। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রচারণা শেষ হচ্ছে আজ। দর্শক, এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন পিরোজপুর থেকে হাসিবুল ইসলাম হাসান, কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস এবং বরিশাল থেকে শফিক মুন্সি। আমি প্রথমেই চলে যাচ্ছি পিরোজপুরে আছেন আমাদের সহকর্মী হাসান। হাসান, কেমন চলছে উপজেলা নির্বাচনের প্রচারণা এবং ভোটের সার্বিক পরিবেশ কেমন দেখছেন আপনি?
যদি ধন্যবাদ আপনাকে। আমি বলতে চাচ্ছি যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের যে সর্বশেষ প্রচারণার দিন আজ মধ্যরাতে প্রথম 8 তারিখ যে নির্বাচন হচ্ছে সেটার প্রচার প্রচার শেষ হয়ে যাবে এবং এই কারণে পিরোজপুর সদর সহ ইন্দুরকানী এবং নাদিরপুর উপজেলায় 3টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। সেখানে প্রার্থীরা একেবারে কাকডাকা ভোর থেকেই তাদের প্রচার প্রচারণা শুরু করে দিয়েছে এবং এই 3টি উপজেলায় 33 জন প্রার্থী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে এবং আমি এবং কথা বলছি যে প্রার্থীর সাথে তিনি সদর উপজেলার একজন প্রার্থী। আপনারা আজকে তো ভোটের শেষ দিন, আজকে প্রচার প্রচারণা কিভাবে কি শেষ দিন করছেন? জি, আসসালামু আলাইকুম। আমার নাম রাসেল শিকদার। আমি বই প্রতীক নিয়ে নির্বাচন করতেছি। আমি মানুষের পাশে পাশে যাচ্ছি। পিরোজপুর সদর উপজেলার সমস্ত স্তরে আমি গিয়েছি, মানুষকে আশ্বস্ত করেছি। আমি শুধু একটি কথাই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী এই ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে প্রত্যয় নিয়ে নেমেছে তার অংশ হিসেবে পিরোজপুর সদর উপজেলার মানুষকে আমি অবহিত করেছি যে স্মার্ট পিরোজপুর সদর উপজেলা করব এবং সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, ইফটিজি মুক্ত এই পিরোজপুর সদর উপজেলা করবো এবং রাস্তাঘাট, কালবোর্ড, অনুন্নত যে জায়গাগুলি আছে আমি আমার জায়গা থেকে সেগুলি আমি সুন্দরভাবে করার চেষ্টা করব। মানুষের পাশে থাকবো, সুখে দুঃখে যেখানে আমাকে ডাক দিবে আমি সেখানে পাশে থাকবো, এই আশ্বস্ত আমি করতেছি। যদি পিরোজপুর সদর উপজেলার হচ্ছে যে চেয়ারম্যান প্রার্থী 2 জন, এখানে দ্বিমুখী লড়াই হচ্ছে এবং নাজিরপুর উপজেলায় 4 জন চেয়ারম্যান প্রার্থী তাদের প্রতিনিধিত্ব করছে। ইন্দুরকানী উপজেলায় 4 জন প্রার্থী উপজেলা প্রতিনিধিত্ব করছে এবং পিরোজপুরের 8 তারিখে হচ্ছে ইভিএম এর মাধ্যমে তার ভোটাররা মূলত ভোট দেওয়ার জন্য প্রস্তুত দিয়েছেন। এই ছিল সর্বশেষ আমার কাছে নির্বাচনের বিষয়ে। আমি এখন চলে যাচ্ছি বরিশালে আমাদের সহকর্মী শফিক মুন্সির কাছে। আর শফিক, বরিশালের নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি কি চলছে আজকে? আপনাকে ধন্যবাদ। বরিশাল সদর এবং বাকেরগঞ্জ এই 2 উপজেলাতে কিন্তু আগামী 8 মে সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই 2 উপজেলায় কিন্তু নির্বাচন উপলক্ষে যারা প্রার্থী আছে, বিশেষ করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী যারা আছেন তারা কিন্তু আজকে প্রচারণার শেষ দিনে এসে ভোটারদের আসলে দাঁড়ে দাঁড়ে পৌঁছানোর জন্য যথাসম্ভব যতটুকু আসলে প্রচেষ্টা বাকি আছে সেটা কিন্তু সম্পন্ন করার চেষ্টা করছে। তারা কিন্তু এই উপজেলাকে আধুনিক উপজেলা, উন্নত উপজেলা এবং উপজেলার যে বাসিন্দা আছে তাদের জীবনমান উন্নয়নের জন্য নানাবিধ আসলে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সবাই আসলে যে যার মতো জায়গা থেকে চেষ্টা করছেন যেন ভোটের দিনে তারা তাদের প্রতিপক্ষ প্রার্থীর চেয়ে এগিয়ে থাকে। আমরা শেষের দিন এসে কিন্তু বরিশালের সদর এবং বাকেরগঞ্জ 2 উপজেলাতেই কিন্তু প্রার্থীদের একে অন্যের বিরুদ্ধে নানাবিধ আসলে অভিযোগ পেয়েছি। অনেকে আসলে প্রভাব বিস্তারের অভিযোগ করছে, অনেকে আসলে হামলা এবং মামলার অভিযোগও করছে, কিন্তু এই সব অভিযোগকে পাশ কাটিয়ে আসলে নির্বাচন কমিশন, বিশেষ করে জেলা নির্বাচন কর্মকর্তা, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে সদর উপজেলার 68টি কেন্দ্র এবং বাকেরগঞ্জের 118টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য তারা কিন্তু যথাসাধ্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই প্রচেষ্টা একদম নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ খবর। ধন্যবাদ শফিক। আসলে বরিশালের মতো কুষ্টিয়াতেও কিন্তু জমে উঠেছে উপজেলা নির্বাচন। আসলে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু শেষ হবে আজ রাত 12টায়। শেষ সময় এসে কিন্তু প্রার্থীরা জমজমাট প্রচার প্রচারণা করছেন, অর্থাৎ এখানে শেষ সময়ে এসে প্রার্থীরা দৌড় যাচ্ছেন এবং ভোটারদের মন জয় করার জন্য কিন্তু নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি রয়েছি খোকসা উপজেলায়। এই উপজেলায় কিন্তু 6 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 6 জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে রয়েছেন বর্তমান চেয়ারম্যান বাবুল আক্তার রয়েছেন এবং উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম শান্ত রয়েছেন। এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খানের ভাই রয়েছেন রহিমউদ্দিন খান। অর্থাৎ এখানে কিন্তু একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া এই যে উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, উপজেলায় কিন্তু নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তার করার অভিযোগ করছেন প্রার্থীরা। তবে আমি এতটুকুই বলতে পারি, শেষ সময়ে এসে জয়ের ব্যাপারে কিন্তু অনেকটাই নিশ্চিত বলছেন অনেক প্রার্থীরা। তারা তাদের ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি
দিচ্ছেন। আমার সাথে রয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তার, তিনি গণসংযোগ করছেন খোকসা বাস স্ট্যান্ড বাজারে। আমি একটু তার সাথে কথা বলতে চাই, আসলে নির্বাচন কেমন জনগণের সাড়া পাচ্ছে, কোনো প্রতিবন্ধকতা হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাকের ইচ্ছায় খোকসার সকল শ্রেণী পেশার মানুষ আমার সাথে আছে। এই মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি। এই মানুষের ভালোবাসা নিয়ে আগামী 8 তারিখে আমি নির্বাচনে জয় হব, এটা আমি শতভাগ বিশ্বাস করি। আর এই নির্বাচনের বিগত দিনে যে সমস্ত সহিংসতা চালিয়ে আসছে সেটাও এখনো চলমান রেখেছে। আমি আশা করি যে কুষ্টিয়ায় পিরোজপুর থেকে হাসিবুল ইসলাম হাসান, বরিশাল থেকে শফিক মুন্সি এবং কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস নির্বাচনের প্রচারণা খবরাখবর জানাচ্ছিলেন আমাদেরকে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি, গাজায় হামলা বন্ধে এবং সারা বিশ্বের ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে দেশের বিভিন্ন জেলায় পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করছে ছাত্রলীগ। সকালে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফিলিস্তিনিদের পতাকা নিয়ে পদযাত্রা করে তারা। এ সময় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার দাবি জানান ছাত্রনেতারা। সেই সঙ্গে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা জানান তারা। একই দাবিতে সকালে ময়মনসিংহের পদযাত্রা ও সমাবেশ করছে জেলা ছাত্রলীগ। এদিকে চট্টগ্রাম মহসিন কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ নেতাকর্মীরা। মিছিলে গাজা ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া সাতক্ষীরা, যশোর সহ সারা দেশেই ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বর্তমান সময়ে সারা পৃথিবীতে যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এই বাংলাদেশ ছাত্রলীগ সারা বাংলাদেশে আজকে সকাল 11 ঘটিকায় একযোগে পদযাত্রা করবে। এমনকি সারা বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে জাতীয় পতাকা আছে সেই পতাকার পাশাপাশি আমরা ফিলিস্তিনি রাষ্ট্রের পতাকা উত্তোলন করছি। আমরা চাই ফিলিস্তিনি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াক। দর্শক, চট্টগ্রামের কর্মসূচির খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ ঘিরে আপনার কাছে কি তথ্য আছে এবং নেতা কর্মীরা কি বলছেন? যে আপনি যেমনটা বলছেন যে ফিলিস্তিনের উপর যে বর্বর হামলা চলছে, ফিলিস্তিনিদের নিরীহ গাজাবাসীর উপর যে বর্বর হামলা চলছে সেই প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগের যে কর্মসূচিটার ধারাবাহিকতা আজকে চট্টগ্রামের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রলীগ কর্মসূচি পালন করছে। আমরা এসে সকালে যেটা দেখেছি, চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা ফিলিস্তিনিদের পক্ষে তারা মিছিল বের করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা ফিলিস্তিনের যে গাজার যে নিরীহ মানুষের উপর যে বারবার অত্যাচার করা হচ্ছে, ইসরায়েল করতে যে বর্বর হামলা চালানো হচ্ছে, সেই হামলার প্রতিবাদে তারা সমাবেশ করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বারবার ইসরায়েল যেসব পণ্য রয়েছে সেগুলো বয়কটের আহ্বান জানাচ্ছেন এবং বিশ্বব্যাপী যেসব ক্ষমতাশীল দেশ রয়েছে তাদেরকে বারবার আহ্বান জানাচ্ছেন যে ইসরায়েলে যে বারবার হামলা চালানো হচ্ছে, যে নিরীহ ফিলিস্তিনি উপর যে বর্বর যে হামলা চালাচ্ছে তার প্রতিবাদে যেন জোরালো ভূমিকা রাখে। আমরা কথা বলবো, আপনারা ছাত্রলীগের পক্ষ থেকে আপনাদের এই প্রতিবাদ কেন? স্বাধীনতাকামী ফিলিস্তিনের পক্ষে গাজায় যে অত্যাচার চালাচ্ছে, মানবতা বিরোধী যে অপরাধ করতেছে, সেই অপরাধের প্রতিবাদে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে 17 এপ্রিল থেকে যে আন্দোলন চলতেছে সেটা সারা বিশ্বে ছড়িয়ে গেছে। বাংলাদেশ ছাত্রলীগ স্বাধীনতাকামী সংগঠন, এই স্বাধীনতার পক্ষে সবসময় কাজ করে। বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি হিসেবে আমরা স্বাধীনতাকামী ফিলিস্তিনের পক্ষে আজকে মহসিন কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে ফিলিস্তিনের পক্ষে আমরা পদযাত্রা করেছি। আমরা উদাত্ত আহ্বান জানাই স্বাধীনতাকামী ফিলিস্তিনের পক্ষে সমগ্র বিশ্ববাসী যাতে ঐক্যবদ্ধ হয়। এই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বয়কট করব এবং স্বাধীনতাকামী ফিলিস্তিনের পক্ষে এদের স্বাধীনতা আদায় করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আপনাদের এই আন্দোলন কেন? আমাদের এই আন্দোলন হচ্ছে স্বাধীনতাকামী যে ফিলিস্তিনিদের উপর দীর্ঘদিন যাবত যে নির্যাতন চলতেছে, নিপীড়ন সেই নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে এবং বাংলাদেশ ছাত্রলীগ যে কর্মসূচি দিয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে স্বাধীনতাকামীদের পক্ষে কাজ করে যাচ্ছে এবং এই যতদিন পর্যন্ত এই ফিলিস্তিনি ইসরায়েলি দখলদার মুক্ত না হয় ততদিন পর্যন্ত আমাদের এই পদযাত্রা আন্দোলন মানববন্ধন চলতে থাকবে এবং পুরো বিশ্বকে আমাদের আহ্বান এই ফিলিস্তিনিদের পক্ষে কাজ করার জন্য এবং দখলদার ইসরায়েলিদের পণ্য বয়কট করার জন্য। আপনি যেমনটা শুনতে তারা বলছে, ছাত্রলীগের নেতারা বলছেন যে দখলদার ফিলিস্তিনি যে বারবার ফিলিস্তিনের উপর যে ইসরায়েল কর্তৃক যে বর্বর হামলা চালাচ্ছে সেই হামলার প্রতিবাদে তারা এই মিছিল সমাবেশ করছেন। পাশাপাশি ইসরায়েলের যেসব পণ্য রয়েছে সেগুলো বয়কট করার আহ্বান জানাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা এবং
সারা বিশ্বের যারা ক্ষমতাশীল দেশ রয়েছে তারা যেন ফিলিস্তিনের এই বন্ধের অগ্রাসনে ইসরায়েলের যে বর্বর হামলা চলছে সেটি প্রতিবাদ করে এবং যেটি দ্রুত যেন বন্ধ হয় সে কামনা করছেন তারা। আমাদের সহকর্মী AKM নাজিম যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে। যৌন হয়রানির ঘটনায় 2 সপ্তাহের জায়গায় 2 মাস পেরিয়ে গেলেও তদন্ত অনুসন্ধান কমিটির কাজে কোনো অগ্রগতি না দেখায় সংবাদ সম্মেলন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। গেল 3 মার্চ সিন্ডিকেট সভায় বিভাগের শিক্ষক নাদির জুনায়েদের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ যাচাইয়ের জন্য 3 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও এখন পর্যন্ত কিছুই জানাননি তারা। শনিবার এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আগামী 3 কর্মদিবসের মধ্যে তদন্তের অগ্রগতি না জানালে আবারও কঠোর আন্দোলনে নামবে বাধ্য হবে তারা। তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত করার মাধ্যমে ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা করছি। আমরা আরো আশঙ্কা করছি যে বিশেষ করে কোন মহল বিষয়টি ধামাচাপা দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। আগামী 3 কর্মদিবসের মধ্যে এই ঘটনার অগ্রগতি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাধারণ শিক্ষার্থীদেরকে জানাতে হবে। দৃশ্যমান কোন ইতিবাচক অগ্রগতি এই 3 দিনের মধ্যে পরিলক্ষিত না হলে নিপীড়িত শিক্ষার্থীর ন্যায় বিচার নিশ্চিতকরণে আমরা বিভাগের সাধারণ শিক্ষার্থীরা আবারও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। হঠাৎই ভাঙন শুরু হয়েছে দৌলদিয়ার ফেরিঘাটে। এতে হুমকির মুখে পড়েছে 6 নম্বর ঘাট। দর্শক, বিস্তারিত জানাতে দৌলদিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, ভাঙন আসলে কতটা ভয়ঙ্কর হয়েছে আর শুকনো মৌসুমে ভাঙনের কারণটা আসলে কি হতে পারে, কি বলছে আসলে প্রশাসন? ধন্যবাদ জ্যোতি। আপনি যেমনটি জানাচ্ছেন যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ নরুট দৌলতদিয়া পাটুরিয়া, এই দৌলতদিয়া ঘাটের 6 নম্বর ফেরি ঘাটের ইতিমধ্যে নদী ভাঙন শুরু হয়েছে। তো এই দৌলতদিয়া ঘাটের নদী ভাঙনের পাশাপাশি যে 6 নম্বর ঘাটের পাশাপাশি এই 2 পাশে যে শত শত পরিবার আছে এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি আছে সেগুলো কিন্তু নদী গর্মে যাওয়ার পথে। অনেক প্রতিষ্ঠানের মালিক বা বাড়ির যে মালিকরা রয়েছে তারা কিন্তু আতঙ্কে রয়েছেন ইতিমধ্যে। কিন্তু এই নদী ভাঙন, হঠাৎ নদী ভাঙনের কারণে কিন্তু এই যে স্থানীয় যে লোকজন দর্শক, দৌলদিয়া ঘাট থেকে যুক্ত ছিলেন শফিকুল ইসলাম শামীম। দেশের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থ পাচার। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলছেন, মানি লন্ডারিং এর মামলা পর্যালোচনা করে দেখা গেছে ব্যাংক কর্মকর্তাদের সহায়তা ছাড়া অর্থ পাচার অসম্ভব। অর্থনীতিবিদ এম আকাশ বলেছেন, দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে ধনী হওয়ার সবচেয়ে বড় উর্বর দেশ বাংলাদেশ। জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা না গেলে অর্থনীতির ধস ঠেকানো সম্ভব হবে না। বাকিটা জানাচ্ছেন শামীম আক্তার। গেল বাজেটের আগে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারাকাত 50 বছরে বাংলাদেশ থেকে প্রায় 12 লাখ কোটি টাকা পাচার হওয়ার এক হিসেব তুলে ধরেন। আর ওয়াশিংটন ভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI বলছে, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে 753 কোটি 37 লাখ ডলার পাচার হয়, যা টাকার অঙ্কে প্রায় 80,000 কোটি টাকার মতো। দুর্নীতি প্রতিরোধে রাষ্ট্রীয় সংস্থা দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলছেন, দেশের প্রতিটি আদালতে দায়ের করা মানি লন্ডারিং এর মামলাগুলো পর্যালোচনা করে দেখা যায় প্রতিটি ক্ষেত্রেই কোনো না কোনো ব্যাংক কর্মকর্তার যোগসাজশ আছে। ব্যাংক খাতের যতগুলি দুর্নীতি হয়েছে এবং যতগুলি মামলা আমরা হাইকোর্ট ডিভিশনে করেছি, আপিল বিভাগে করেছি, বিচারিক আদালতে হচ্ছে, ব্যাংক অফিসার ছাড়া তো কোনো মামলা নাই। প্রত্যেকটা ব্যাংক অফিসারের বিরুদ্ধে তো অ্যালিগেশন আছে, তারা ইন কনাইভেন্স উইথ দ্য বড়োয়ার, ইন কনাইভেন্স উইথ দ্য বেনিফিশিয়ারি, যে মূল বেনিফিশিয়ারি তাকে সুযোগটা দিতে গিয়ে তারা ঘুষ খেয়েছে, ঘুষ নিয়েছে। তো মানি লন্ডারিংয়ের প্রত্যেকটা ছাপ তো আমরা পাচ্ছি এবং প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আমরা পাচ্ছি এখানে ব্যাংক অফিসার অ্যাভেটার হিসেবে কাজ করে। অর্থনীতিবিদ এম আকাশ বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও রেমিটেন্স, কৃষি, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা ও গার্মেন্টস শ্রমিকরাই টিকিয়ে রেখেছে দেশের অর্থনীতি। তারা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি উল্লেখ করে বলেন, এই উৎপাদনশীল গোষ্ঠীকে সব সময় লুটেরা গোষ্ঠীর দুর্নীতির ছোবল গ্রাস করে। আমাদের রেমিটেন্সে আমাদের গরিব মানুষ গিয়ে
টাকা পাঠাচ্ছিল, করোনায় একটু কমে গেছে। আমাদের কৃষক আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে দিয়েছে। ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা, ইনফর্মাল সেক্টরে গার্মেন্ট শ্রমিকরা এক্সপোর্ট করে আমাদের জন্য টাকা নিয়ে আসছে। তারাই আমাদের উন্নতির চাবিকাঠি। উৎপাদনশীল 4টা শ্রেণী বা গোষ্ঠী, তাদেরকে সব রকম সহায়তা, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সব রকম সহায়তা দিতে হবে, প্রোটেকশন দিতে হবে, যাতে বাজ পাখি তাদের উপর ছোঁ মারতে না পারে। এই অর্থনীতিবিদ আরো বলেন, কঠোর শাস্তির বিধান করে এই অনুৎপাদনশীল বাজ পাখি গোষ্ঠীর হাত থেকে রক্ষা করতে হবে উৎপাদনশীল গোষ্ঠীকে। বাংলাদেশকে বলা হয় ধনী হওয়ার সবচেয়ে স্পিডি দেশ হলো বাংলাদেশ। সবচেয়ে দ্রুত ধনী হয়েছে বিশ্বের মধ্যে, তার মধ্যে 1 নম্বর হলো বাংলাদেশ। তার মানে হচ্ছে যে এখানে এই দুর্নীতির মাধ্যমে 1 নম্বর একটা গোষ্ঠী তৈরি হয়েছে। বিলিয়নিয়ার ক্লাবে তারা রাতারাতি জয়েন করে ফেলছে। যেই বাজ পাখিরা তাদের কাছ থেকে নিংড়ে নিংড়ে টাকা বাইরে পাঠিয়ে দিচ্ছে, তাদেরকে কঠোরভাবে শাস্তি দিতে হবে। অর্থ পাচার ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার কথা জানিয়ে দুদক আইনের সংশোধনীর মাধ্যমে সংস্থাটির স্বাধীনতা বৃদ্ধি করা সহ তদন্তকারী কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর উপর জোর দিলেন এই অর্থনীতিবিদ। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। এ পর্যায়ে সংবাদ দুপুরে আরো থাকছে। গাজায় যুদ্ধবন্ধে হামাসের দাবি প্রত্যাখ্যান, রাফায় ফের ইসরায়েলি বিমান হামলা, নিহত অন্তত 10। CSDDD নামে নতুন নির্দেশনা পাশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। এতে পণ্য সরবরাহ ও বিপণনের সার্বিক প্রক্রিয়ায় মানবাধিকার ও পরিবেশ রক্ষায় পোশাক শিল্প মালিকদের পদক্ষেপ গ্রহণে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। ব্যবসায়ী নেতারা বলছেন যে নির্দেশনা বাস্তবায়ন ছাড়া কোনো পথ নেই। আর এ বাধ্যবাধকতাকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। বলছেন এতে উন্নত কর্ম পরিবেশ সৃষ্টি হবে পোশাক খাতে। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। 2027 সালে ইউরোপীয় ইউনিয়ন পোশাক প্রস্তুতকারক কোম্পানির ক্ষেত্রে প্রথম কর্পোরেট সাস্টেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স ডিরেক্টিভ বিধান কার্যকর হবে। যে কোম্পানির 5,000-এর বেশি কর্মী ও 150 কোটি ইউরো বার্ষিক লেনদেন, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এ বিধান। অবশ্য পরের 2 বছরে কমে 1000 কর্মী ও 45 কোটি ইউরো বার্ষিক লেনদেনের কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে। নিয়মনীতি না মানা হলে উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ক্রেতা প্রতিষ্ঠানকে গ্রস সেল অথবা লাভের 2% জরিমানা করা হবে। এই রেস্ট্রিকশন এন্ড রেজলিউশন যে ইউরোপিয়ান ইউনিয়ন ম্যান্ডেটটা আমাদের দিয়েছে, প্রত্যেকটা গার্মেন্টস যখন শিপমেন্ট যাবে, দ্যাট পার্টিকুলার কোম্পানি হ্যাভ টু সাবমিট এ ডিউ ডিলিজেন্স রিপোর্ট ফর দ্যাট। এনি রিজন এনি বায়ারকে আমরা যদি সেটি সাবমিট করতে না পারি, তাহলে দ্যাট বায়ার ফর দ্যাট কান্ট্রি ক্যান গেট পেনালাইজড এন্ড পেনালাইজ আপ টু 2% of their gross sell অথবা তাদের প্রফিট। এটা কিন্তু বিগ পেনাল্টি। তবে সব শর্ত পূরণের পর ক্রেতাদের পক্ষ থেকেও দায়িত্বশীল আচরণ আশা করেন এ ব্যবসায়ী। ইনভেস্টমেন্ট যে আমরা করছি তার সাথে কিন্তু কমিটমেন্টের একটা ব্যাপার আছে। সো বায়ার শুড বি অলসো কমিটেড। আমরা ইনভেস্ট করলাম, প্রচুর ইনভেস্ট করলাম টু রিডিউস আওয়ার গ্রিন হাউস গ্যাস, কিন্তু বায়াররা তাদের কমিটমেন্ট রাখলো না। বায়াররা যখন একটি অর্ডার প্লেস করলো, তারা তখন একটি বিডিংয়ে চলে গেল। ওয়ার্ল্ড ওয়াইড বিডিং, যে সবচেয়ে কম পয়সা দেয় পৃথিবীর মধ্যে তাকে তারা দিল। তো আমরা বায়ারের সাথে সে ব্যাপারে নেগোশিয়েট করছি যে ইট কামস উইথ ইনভেস্টমেন্ট, অ্যান্ড এই ইনভেস্টমেন্টের সাথে কিন্তু একটা কমিটমেন্টেরও সরাসরি যোগাযোগ আছে। আর ইউরোপীয় ইউনিয়নের নিয়মনীতিকে ইতিবাচক উল্লেখ করে তা বাস্তবায়নে সরকার ও বিজিএমইএ-কে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। ইউরোপিয়ান ইউনিয়নের যে রুলস রেগুলেশনগুলো আছে, সেটা বিজিএমইএ এবং সরকার মিলে দেখা যে আমাদের ফ্যাক্টরিগুলো সেই নিয়ম নীতি অনুযায়ী কাজ করছে কিনা। অর্থাৎ লেবার লগুলোকেও যদি মডিফাই করতে হবে। এখন যদি বলে যে লেবার ইউনিয়ন করতে দিতে হবে, তার সেটাও করতে দিতে হবে। যদি বলে যে লেবার সার্টেন সুরক্ষা দিতে হবে, সেটা দিতে হবে। ফ্যাক্টরিগুলোর আরেকটু উন্নতি করতে হবে, সেটা করতে হবে। নিয়মনীতি বাস্তবায়ন হলে কর্মস্থলে পোশাক শ্রমিকদের ঝুঁকি কমবে বলেও মত এই অর্থনীতিবিদের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।
টানা 1 মাস তাপ প্রবাহের পর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের ফলে কমতে শুরু করেছে তাপমাত্রা। আজও বরিশাল, ময়মনসিংহ ও সিলেট, চট্টগ্রাম অঞ্চলের কোথাও কোথাও হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই সপ্তাহ জুড়েই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এবার বজ্র বৃষ্টি হবে বলে জানিয়েছে। সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত সাবরিনা মজুমদারের রিপোর্টে। বৈশাখের খরতাপে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি ফেরায় রোববার রাতের বৃষ্টি। তাপমাত্রা কমে আসায় অসহনীয় গরম থেকে আপাতত মুক্তি পেয়েছে নগরবাসী। বজ্রপাত, শিলাবৃষ্টি রুক্ষ প্রকৃতিতে এনেছে শান্তির পরশ। স্থবির জনজীবনে নেমে এসেছে প্রাণচাঞ্চল্য। ইনশাআল্লাহ বৃষ্টি হয়েছে, ঠান্ডা পড়ছে, সব আমাদের নগরবাসী যারা খুবই শান্তি আর ভালো লাগতেছে। আমাদের তাপমাত্রা কমাতে স্বাভাবিক জীবনযাত্রাতে একটু স্থির হইলো। বৃষ্টি হওয়ার কারণে বা আগে যে তাপমাত্রা ছিল তাপমাত্রা অনেকটা কমে গেছে, এখন ঠান্ডা ভালো লাগতেছে। আবহাওয়া বিভাগ বলছে তাপমাত্রা আজ থেকে কমবে, আর সপ্তাহ জুড়েই দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারা দেশব্যাপী যেন একেবারে প্রতিদিনই হবে তা না, হয়তো এক অঞ্চলে আজ হলো আর এক অঞ্চলে কাল হলো, এভাবে বিচ্ছিন্নভাবে আমরা 12-13 তারিখ পর্যন্ত বৃষ্টির আশা করি। তবে বৃষ্টির সাথে কিন্তু কালবৈশাখী হবে, বজ্রপাত হবে। আজ ময়মনসিংহ, বরিশাল ও সিলেটের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম। আজকে মোটামুটি সারা দেশে বৃষ্টিপাতের আছে, তবে কম বেশি করে হবে। বিভিন্ন অঞ্চলে কম হবে, কোথাও অঞ্চলে বেশি হবে। বেশি অঞ্চলগুলো কোনটা আপনি এটা জানতে পারেন না? বেশি অঞ্চলগুলোর মধ্যে আছে সিলেট, ময়মনসিংহ, খুলনা এবং বরিশাল। আর মোটামুটির মধ্যে আছে হলো ঢাকা, চট্টগ্রামের মধ্যে। আর রাজশাহী এবং রংপুরে হলো দু এক জায়গায় হবে। 12 থেকে 13 মে পর্যন্ত চলমান ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। 1 থেকে 1.5 ঘন্টা ধরে চলতে পারে দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টি। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। আন্তর্জাতিক মানের টেনিস খেলোয়াড় পেতে কোচিং এ উন্নয়নের পরামর্শ কোচের। সাফল্য পেতে সুযোগ সুবিধা নিশ্চিতের তাগিদ। পুরনো কর্মী ছাঁটাই করে অর্থ লেনদেনের মাধ্যমে নতুন শ্রমিক নিয়োগ প্রকল্পের টাকা আত্মসাৎ, গবেষণা জালিয়াতি সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মির্জা মোফাজ্জল ইসলামের বিরুদ্ধে। তার হাতে 150 জন শ্রমিক চাকরি হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। অভিযোগ তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 3 সদস্যের একটি কমিটি কাজ করছে। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন দেবাশ্রী বড়ুয়া। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম যোগদানের পর থেকে প্রকাশ্যে আসে 2 গ্রুপের বিভেদ। বিজ্ঞানীদের মধ্যে ঘটে একাধিকবার মারামারির ঘটনাও। গণহারে হয় বদলি ও নিয়োগ বাণিজ্য। 20 বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন প্রকল্পে চাকরি করা শ্রমিকদের ছাঁটাই করে আর্থিক লেনদেনে নিয়োগ করা হয় নতুন শ্রমিক। মির্জা মোফাজ্জল সারাইসা আমাদের 150 জন শ্রমিকদেরকে ছাঁটাই করেছে। উনি শেষ সময়ে আইসা আমাদেরকে বলছে দেখবে, দিবে, দেয় নাই। এর মাঝখানে আউটসোর্সের লোক নিছে, বিভিন্ন প্রকল্পতে লোক নিছে, টাকা পয়সা দিয়ে লেনদেন করে নিছে, কিন্তু আমাদেরকে দেয় নাই। করোনার সময় বেতন পাই না, প্রায় 4 বছর যাবত বেতন চাওয়ার কারণে আমাদের 3 জনকে বাদ দিয়ে দিচ্ছে। শুধু প্রকল্পের শ্রমিক নয়, চাকরি শেষে অবসরে যাওয়ার সময়ও ডিজির অনুসারীদের খুশি না করায় ভোগান্তি পোহানোর অভিযোগ এই স্টেনোগ্রাফারের। স্টেনোগ্রাফার পদে সিলেকশন গ্রেড সহ 3টা টাইম স্কেলে 8ম গ্রেডে রিটায়ার পর্যন্ত বুক করেছি 10 সাল থেকে। ওনার কারসাজিতে ডিডি এবং ডিজির সহযোগিতায় আমাকে 9ম গ্রেডে রিটায়ারমেন্টে বেনিফিট দেওয়া হয়েছে। কি কারণে তা উল্লেখ করা হয়নি, এতে আমি 25 থেকে 30 লক্ষ টাকা সাফার করছি। অভিযোগের বিষয়ে বিনার ডিজি ডক্টর মির্জা মোফাজ্জল ইসলামকে প্রশ্ন করলে উত্তর না দিয়ে তিনি চটে যান। তবে বিনাকে প্রশ্নবিদ্ধ করতেই একটি পক্ষ ডিজির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে দাবি পরিচালনা কমিটির। ডিজিকে প্রতিপন্নের জন্য করা হচ্ছে, বিনা যে কাজগুলো করতেছে এই কাজগুলোকে ব্যাহত করার জন্য করা হচ্ছে, এবং আমি মনে করি এগুলা সরকার বিরোধী একটি অংশের কর্মকাণ্ড বলে আমি চিহ্নিত করি। তবে এই বিষয়ে কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ তিনি অবগত নন জানিয়ে সচিবদের কাছে খোঁজ খবর নিতে বললেন। সচিব পর্যায়ে খোঁজ করেন, সচিব কাছে জিজ্ঞেস করলে উনি হয়তো বলতে পারেন। আমার কাছে এগুলো আসে নাই, আমি কেন বলবো? আনওয়ান্টেড সিচুয়েশন।
অভিযোগ ওঠা দুর্নীতি তদন্তে চলতি বছরের 1 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় 3 সদস্যের একটি কমিটি গঠন করে। তদন্তের অগ্রগতি জানতে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ও তদন্ত কমিটির সদস্য সচিব তাহমিনা সুলতানার সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে ব্যস্ততা দেখিয়ে তিনি কিছু জানাতে রাজি হননি। নিউজ ডেস্ক, দেশ টিভি।